এর ভিতরে কি আছে এগুলো কি দেখতেছেন? সব পাথর কতগুলো এইভাবে। আমি মুন্না শিকদার। জি, কোনো প্রশ্ন? আচ্ছা, পাথরটা মূলত হয় কিসে থেকে স্যার? স্যার আমি একটু ছোট প্রশ্ন করবো স্যার। আমরা আজকে যারা অপারেশন হইলাম, জি, তাদের ভবিষ্যতে কি পাথর হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনি কোন পেশেন্টের লোক? মুন্না শিকদার। হাফিজুর রহমান, পারবিন একটা শরীফ আহমেদ, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, তাহলে আসেনি কোন রোগী এখানে? ফারজানা রোগীর লোক আসেনি এখানে? আচ্ছা, ফারজানা রোগীর লোক আমরা এখনও দেখছি না। সালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন। সকাল 9টা থেকে আমি এক এক করে 6 জন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি এইমাত্র শেষ করলাম। আমরা এখানে দেখতে পারতেছি 6টি কিডনি ট্রে, প্রত্যেকটি কিডনি ট্রেতে রোগীর নাম লেখা আছে এবং প্রত্যেকটি ট্রেতে সেই রোগীর থলিতে অর্থাৎ পাথরযুক্ত পিত্তথলিটি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে কেটে এনে বসানো আছে। আমি এখন রোগীর প্রতিনিধিদের সাথে অর্থাৎ রোগীদের যারা অ্যাটেন্ডেন্স আছেন তাদের প্রত্যেক রোগী থেকে একজনকে আমি এখানে এনেছি, যেহেতু কমন কথাগুলো বলবো সেই প্রত্যেকের কাছেই আমি বিষয়টা বলতে যাচ্ছি। আপনি কোন পেশেন্টের লোক? মুন্না শিকদার। হাফিজুর রহমান, পারবিন একটা শরীফ আহমেদ, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, তাহলে আসেনি কোন রোগী এখানে? ফারজানা রোগীর লোক আসেনি এখানে? আচ্ছা, ফারজানা রোগীর লোক আমরা এখনও দেখছি না। তবে যে সবার ভিতরেই একটি প্রশ্ন যে ছোটো একটি পাথর সেটি কিভাবে এত ধরনের সমস্যা তৈরি করে। বেসিক্যালি আসলেই ঘটনা এরকম, পিত্তথলিতে স্টোন যখন শুরু হয় ছোট পাথর দিয়ে শুরু হয়, সেটি কখনো কখনো হালকা একটু উপসর্গ অর্থাৎ পেটে ব্যথা, আবার কখনো সেটি পিত্তথলিতে ইনফেকশন এবং কখনো পিত্তথলিতে ফোড়া এবং সেই পাথর নিচে গিয়ে জন্ডিস এবং কখনো প্যানক্রিয়াটাইটিস তৈরি করে। আমার এখানে আজকে যে 6 জন রোগীর অপারেশন হয়েছে, কেউ হয়তোবা 5 বছর, কেউ 2 বছর, কেউ হয়তোবা 3 মাস, আবার কেউ হয়তোবা হঠাৎ সমস্যায় পড়ছেন বিদায় আজকে আমাকে দিয়ে এই ল্যাপারোস্কোপিক সার্জারিটি করিয়েছে, তাই তো? আলহামদুলিল্লাহ, এই 6 জন রোগী এখন সম্পূর্ণ নিরাপদ। 6 ঘন্টা পরে ওনারা বাসায় চলে যেতে পারবেন। চমৎকারভাবে আমরা অপারেশনটি শেষ করেছি। ধন্যবাদ স্যার। এখানে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যখন পিত্তথলিতে পাথর হয়, রোগটা কিন্তু খুবই ছোট, কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তের মাধ্যমে চিকিৎসা করিয়ে নিলে সেটি বড় রোগের দিকে যায় না। কিন্তু যদি আমরা এটাকে লালন পালন করি বা বিভিন্ন অল্টারনেটিভ মেডিসিন খেয়ে আমরা মনে করি যে পাথরটাকে সরানো যায় কিনা, কিন্তু সেটি তো সরেই না, বরং আমি দেখে থাকি যে সেই রোগটি ছোট রোগ বড় আকারের রোগে পরিণত হয়। যেমন একটি পিত্তথলি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে হাফিজুর রহমান, সবার শেষে যে রোগীর অপারেশন করলাম, ওনার পিত্তথলিটা পচে গেছে। শুধু পচে যায় নাই, এটাকে বলা হয় গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস, পিত্তথলি পাথরের জটিলতার সর্বশেষ ধাপ। জাস্ট আজকের দিন থাকলে পিত্তথলিটা ফেটে যেত, আজকের দিন থাকলে পিত্তথলিটা ফেটে যেত। দেখেন আপনারা কিভাবে বুঝবেন? এই দেখেন একটা সাধারণ পিত্তথলি, হ্যাঁ, এই দেখেন পারবিন সাধারণ বা সুস্থ একটা পিত্তথলি, অর্থাৎ পাথর আছে, হালকা উপসর্গ তৈরি করছে, বাট যারটা পচে গেছে দেখেন উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা আকার ধারণ করছে, ছিদ্র হয়ে গেছে, এটা পুরোটাই পুঁজ দিয়ে ভরা ছিল। আবার আমি যদি দেখাই মুন্না শিকদার, এর পিত্তথলির ভিতরে পুঁজ দিয়ে ভরা ছিল, এটাকে বলা এম্পায়াম অফ গল ব্লাডার। আবার শরীফ আহমেদ, যার পিত্তথলির অপারেশনটি অর্থাৎ সবারটাই আমি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করেছি, একটা আমি একটু দেখাই যে এই শরীফ আহমেদের পিত্তথলির ভিতরে কী ছিল। আপনারা তো সবাই আছেন, 6 জনই আছেন, তাই না? দেখেন শরীফ আহমেদের পিত্তথলির ভিতরে কি ছিল, আমি একটু একটু করে বের করতেছি। দেখেন কি এর ভিতরে কি আছে, এগুলো কি দেখতেছেন? সব পাথর কতগুলো এইভাবে। হাজার হাজার পাথর, তাই না? ছড়াবান্ধা পাথর, ছড়াবান্ধা পাথর, এরকম হাজার হাজার পাথর আছে, তাই না? তো আসলে অনেকেরই প্রশ্ন যে পিত্তথলির পাথর উপসর্গ তৈরি করতে কয়টা পাথর দরকার। আমি প্রায় বলে থাকি পাথর একটি বা 1000 এটি কোনো ইস্যু নয়। উপসর্গ তৈরি করতে ছোট একটু দানা বা বালুকণাই যথেষ্ট। আবার অনেক সময় আমরা এমনও পেয়ে থাকি অনেক পাথর বা বড় পাথর কোনো সমস্যা তৈরি করছে না। পিত্তথলি পাথর খুবই কমন একটি রোগ। প্রতি 100 জনের 15 জন মানুষের পিত্তথলিতে পাথর থাকে, তাদের মধ্যে মাত্র 2 থেকে 3 জনের উপসর্গ থাকে, অর্থাৎ পেটের মাঝ বরাবর হালকা একটু ব্যথা, অথবা ধারাবাহিকভাবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা চলছে কিন্তু গ্যাস্ট্রিকের ঔষধ খেলেও ভালো হয় না, অথবা একটু ভারী খাবার বা অথবা একটু রিসফুড খেলে পরে পেট ভার লাগে, তখনই আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা করে জেনে নেবেন যে ওনার পিত্তথলিতে পাথর আছে কি না। তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি আরও একজন রোগীর পিত্তথলিটা একটু কেটে দেখতে চাই, ওনার নাম হচ্ছে জান্নাতুল। ওনার পিত্তথলির অ্যাকুট ইনফেকশন হয়ে গেছে। কি হয়েছে?
একুট ইনফেকশন, অর্থাৎ ওয়ালটা মোটা হয়ে গেছে। একটা পিত্তথলির ওয়াল এত পাতলা থাকে যে আপনি এবং আমি দুইজনের মাঝখানে যদি আমি পিত্তথলিটা রাখি, আপনাকে এক সাইড থেকে আমি দেখতে পারবো বা আমাকে আপনি দেখতে পারবেন, অর্থাৎ 2 মিলিমিটার, অর্থাৎ একটা বেলুনের পর্দার মতো। কিন্তু দেখেন আমি যদি ওনার পিত্তথলিটা একটু কাটি তাহলে বুঝতে পারবেন ওনার ওয়ালটা কি পরিমাণ মোটা হয়ে গেছে। কারণ কি, এই পিত্তথলির পাথর দিয়ে ইনফেকশন হয়ে ভিতরে কিছুটা পুজের আকার ধারণ করেছে এবং ওয়াল মোটা হয়ে গেছে, যে কারণে কিন্তু ওনার অনেক ব্যথা ছিল, অনেক ব্যথা ছিল। আমি একটু পিত্তথলিটা দেখবো এবার ভিতরে কি আছে। পিত্তথলির ভিতর থেকে কি বের হয়? হলুদ রঙের পানি বা পিত্ত রস বা পাচক রস। দেখেন ওনার পানিটা কেমন হয়ে গেছে এবং ভিতর থেকে কি বের হচ্ছে? অনেক বড় পাথর, বড় বড় পাথর বের হচ্ছে। বড় বড় পাথর, ছোট আছে, বড় পাথর আছে, বড়টা তো অনেক বড়। হ্যাঁ আছে আর কি, বিভিন্ন ধরনের পাথর আছে। তা আমি সবার পিত্তথলি কাটার দরকার নাই, এর ভিতরে আমি দেখতেছি এই যে পাথর আছে, এটার প্রত্যেকটার ভিতরে অনেক পাথর, এটার ভিতরে অনেক পাথর আছে। যদি একটু এটা দেখাতে চাই, এই রোগীর নাম পারবিন। পারবিন রোগীর পিত্তথলিটা আমরা যদি একটু এবার দেখতে চাই, দেখেন এই যে সবার পিত্তথলির ভিতরেই এই পাচক রসটা কিন্তু থাকে, হ্যাঁ, হলুদ রঙের পানি। কিন্তু দেখেন এরপরে কি বের হইতেছে, দেখতে পারতেছেন আপনারা সবাই? জি 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 জি, কি বের হইতেছে? সব পাথর। পাথর। তার মানে আমি বাকিগুলো আর কাটতে চাচ্ছি না, সব পিত্তথলির ভিতরেই এই পাথর ছিল এবং উপসর্গ ছিল। বিভিন্ন ডিউরেশনে সমস্যায় ভুগতেছিলেন। যে মেসেজটি দিতে চাই, যদি পিত্তথলির পাথর শনাক্ত হয় এবং মৃদু উপসর্গও হয়, আপনারা একজন পার্শ্ববর্তী চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করিয়ে নেবেন। তাহলে আজকে এই যে হাফিজুর রহমান, যার পিত্তথলিটা পচে গেছে, এই অবস্থায় যেতে হতো না। অথবা মুন্না শিকদার, যার কথা বলছিলাম, যার পিত্তথলিতে পুজ জমে গেছে, এই অবস্থায় যেতে হতো না। যেমন এই যে পারবিন, ওনার পিত্তথলিটা এতটা নর্মাল ছিল, ওনার এই অপারেশনটা করতে আমার 7 মিনিট সময় লেগেছে। কয় মিনিট? 7 মিনিট। উল্টো দিকে আমি যদি হাফিজুর রহমানের পিত্তথলিটা বলি, ওনার এই অপারেশনটা করতে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে। দেখেন, আবার যাদের হালকা উপসর্গ ছিল সেই অবস্থায় অপারেশন করেছেন, তারা মাত্র হসপিটালে 6 ঘন্টা অবস্থান করবে। কয় ঘন্টা? 6 ঘন্টা। কিন্তু যিনি এই যে হাফিজুর রহমান, ওনাকে কিন্তু হসপিটালে প্রায় 2 দিন থাকতে হবে। তার মানে কি, খরচটাও অনেক বেড়ে যাচ্ছে, অনেক দামি দামি ঔষধপত্র দিতে হচ্ছে। সুতরাং যে কোনো রোগ কখনোই অবহেলা করা যাবে না, ইগনোর করা যাবে না, সঠিক সময় সঠিক চিকিৎসা নিতে হবে। এখন আপনারা প্রত্যেকে একটা একটা করে প্রশ্ন করবেন প্রত্যেক রোগীর পক্ষ থেকে। এই পিত্তথলির পাথর সংক্রান্ত আমি সেটা উত্তর দিব। জি, আপনি কোন রোগীর লোক? আমি মুন্না শিকদার। জি, কোনো প্রশ্ন? আচ্ছা, পাথরটা মূলত হয় কিসে থেকে স্যার? এটা কারণটা কি? আসলে পিত্তথলির পাথর কেন হয়, এটি বিশাল ব্যাখ্যা আছে। আপনি আমার প্ল্যাটফর্মে যদি যান, ফেসবুক বা ইউটিউবে, সেখানে দেখতে পারবেন। তবে খুব সংক্ষেপে বলি, পিত্তথলির ভিতরে পিত্তরস জমা থাকে, অর্থাৎ লিভার গড়ে 1 থেকে 1.5 লিটার পিত্তরস তৈরি করে পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। সেটি যাওয়ার পথে থলিতে কিছুক্ষণের জন্য জমা থাকে। সেই জমা রসের ভিতরে কোলেস্টেরল, ফসফোলিপিড এবং পিত্তলবণ 3টি একটা নির্দিষ্ট অনুপাতে থাকে। সেই অনুপাতের যদি কোনো পরিবর্তন ঘটে, তখনই পিত্তথলির নিচের দিকে তলানি আকারে পাথর জমতে থাকে, যেটা মহিলাদের ক্ষেত্রে বেশি ঘটে। ঠিক আছে, সেগুলো অনেক কারণে হতে পারে। ফ্যামিলিয়াল কারণে হতে পারে, একটু ওবেস পেশেন্ট হলে হতে পারে, ফাস্টফুড বেশি খেলে হতে পারে। বিশেষ করে মহিলাদের ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টিন নামক দুটো হরমোন থাকে, সেই হরমোনের তারতম্যের কারণেই এই পাথরটা বেশি হয়। আরও বিশদভাবে জানতে গেলে আপনি আমার পেজে গিয়ে সার্চ দেবেন কেন পাথর হয়, সেখানে আরও অনেক ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তবে খুব সংক্ষেপে আমরা বলি, 5F পিত্তথলি পাথর হওয়ার জন্য মূল কারণ, এ বাদেও আরও আছে। 5F, প্রথম হলো, ফার্স্ট এফ হলো ফিমেল, অর্থাৎ মহিলা। সেকেন্ড এফ, অর্থাৎ যাদের বয়স অ্যারাউন্ড 40-40-এর কাছাকাছি, তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেটা বলি 30-এর কাছাকাছি। থার্ড এফ, ফেয়ার স্কিন, অর্থাৎ যাদের চামড়া বা স্কিন একটু ফর্সা। তারপরের এফ হলো যারা একটু ফার্টাইল, অর্থাৎ যাদের বেবি হয়, বেবি আছে এবং হওয়ার প্রবণতা বেশি, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। 5F অর্থাৎ ফ্যাটি পেশেন্ট, অর্থাৎ যাদের একটু ওবেসিটি আছে। 5F এ বাদেও আরও অনেক কারণ আছে। আপনি কোন পেশেন্টের লোক? হাফিজুর রহমান। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আমার প্রশ্ন নাই, ও তো ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম কি আছে কিনা এখন? জি, আমি মনে করি উনি যে বললে কোনো প্রশ্ন নেই, এইটাই সবচেয়ে জটিল প্রশ্ন করছেন, যে ডায়াবেটিস এর কি চিকিৎসা হবে। দেখেন, ওনার পেশেন্ট যে হাফিজুর রহমান, ওনারই কিন্তু পিত্তথলিটা পচে গেছে। পিত্তথলিতে আমি যেটা বলছিলাম যে অনেক ধরনের জটিলতা হতে পারে, তবে সবচেয়ে বেশি জটিলতা হয় যে রোগীর ডায়াবেটিস থাকে, যে রোগীর ডায়াবেটিস থাকে। দেখেন, এ কারণেই কিন্তু ওনার পিত্তথলিটা পচে গেছে।
ডায়াবেটিস না থাকলে হয়তো বা এই অবস্থায় যেতে পারতো না। কারণ হলো ডায়াবেটিস রোগীদের যখন পিত্তথলি পাথর বা যে কোনো কারণে হালকা পেইন হলে তারা অনুভূত হয় না, বুঝতে পারে না, যেহেতু তাদের নিউরালজিয়া হয়, নিউরোপ্যাথি থাকে। ঠিক আছে, এখন ডায়াবেটিসের রোগীর অপারেশন করার পরে কি অবশ্যই তাদের জন্য ল্যাপারোস্কোপিক অপারেশন করা হলে এটা একটা সেফ প্রসিডিউর। যেহেতু ওনারটা পচে গেছিলো, এটা ওপেন সার্জারি করার মতো কন্ডিশন ছিল, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা খুবই স্কিলড এই বিষয়ে অভিজ্ঞ, সে কারণে ওনার অপারেশনটা ল্যাপারোস্কোপিক্যালি করতে আমরা সক্ষম হয়েছি। এটা ওনার জন্য অনেক ভালো হলো, কারণ পেট বড় করে কেটলে ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকতো, এখন ইনফেকশনের চান্স কমে গেল। সেকেন্ড হলো উনি আগে যে ডায়াবেটিসের ওষুধগুলো খেতেন, হয়তো উনি ইনসুলিন নিতেন, সেটা আগের মতোই রাত থেকে শুরু হবে। এটা নিয়ে বাড়তি কোনো চিন্তা বা সমস্যা নেই। আপনি কোন পেশেন্টের লোক? পারবেন। আপনি পিত্তথলি পাথর সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন কিনা? স্যার আমি একটু ছোট প্রশ্ন করবো স্যার। আমরা আজকে যারা অপারেশন হইলাম, জি, তাদের ভবিষ্যতে কি পাথর হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? চমৎকার। আমি তো দেখছি যে আমি চেম্বারে যখন রোগী দেখি এই সকল প্রশ্নই সবাই করে। আপনি কোন রোগীর লোক? পারবিন। এই যে পারবেন, আপনি দেখেন থলি কয়টা মানুষের? একটা পিত্তথলি, যেটা পিত্তনালীর সাথে লাগানো থাকে। আমি এই দেখেন এখানে পিন মেরে আমি পুরো থলিটা কেটে নিয়ে আসছি। সুতরাং ওনার শরীরে তো পিত্তথলি নেই, তাহলে এই থলিতে কি আর পাথর হওয়ার সম্ভাবনা আছে? না। হতে পারে অন্য কোনো অর্গানে। আপনারা জানেন মানবদের বিভিন্ন অর্গানে পাথর হয়। যদি বলি লিভারে হয়, পিত্তনালীতে হয়, কিডনিতে হয়, মূত্রথলিতে হয়, হ্যাঁ, মূত্রনালীতে হয়, স্যালাইভারি গ্ল্যান্ডে, সে সকল জায়গাতে হতেই পারে। বাট পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, যেহেতু থলিই নাই। কথা ক্লিয়ার? আপনি কোন পেশেন্টের লোক? শরীফ আহমেদ। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন হলো, আমাকে বলা হয়েছিল দুইটা, একটা হলো নারের ভিতরে পিত্তথলিতে পাথর হয়েছে, আর এটা হচ্ছে পিত্তথলিতে পাথর। আমাদের কি শুধু এটাই একটাই পাওয়া গেছে? আপনি বললেন আপনার রোগীর থলিতেও পাথর আছে, পিত্তনালীতেও পাথর আছে, যেটি আলট্রাসোনোগ্রামে বলছিল। আলট্রাসোনোগ্রামে পিত্তনালী পাথরের সেন্সিটিভিটি রেট 30%, অর্থাৎ 100 জন রোগীর পিত্তথলিতে পাথর থাকলে আলট্রাসোনোর পরীক্ষায় ওয়ার্ল্ড ওয়াইড, সেটি ইংল্যান্ডে হোক বা ইউরোপে হোক, মাত্র 30 জনেরটা বলতে পারবে, বাকি 70টা বলতে পারবে না। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 70%। এই জন্য পিত্তনালীর পাথর সঠিক শনাক্তকরণের বেস্ট ইনভেস্টিগেশন হলো এমআরসিপি। কি পরীক্ষা? আপনি যখন আলট্রাসোনো নিয়ে আসলেন সেখানে লেখা ছিল থলিতেও আছে, নালীতেও। আমি কিন্তু একটা এমআরসিপি করিয়েছি কিনা? সেই এমআরসিপিতে বলেছে তার পিত্তনালীতে কোনো পাথর নাই, সে কারণেই আমরা এই অপারেশনটা করেছি। ক্লিয়ার? আপনি কোন পেশেন্টের লোক? নতুন পেশেন্টের লোক। আমার পেশেন্টের মানে খাবার রুটিনটা কি হবে, আর এডমিট থেকে সে কীভাবে কতটুকু দূরে রাখতেছি? জি, চমৎকার প্রশ্ন। সব রোগীর জন্যই একই রকম। এই যাদের অপারেশন করলাম, আমরা সাধারণত 5 ঘন্টা পরে মুখে খেতে দেই, 6 ঘন্টা পরে সেমি সলিড বা লিকুইড খাবার খেতে দেই, এবং বলি 10 ঘন্টা বা 12 ঘন্টা পরে রুটিন খাবারটা সে খাবে। কিন্তু খাবারের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হবে, অর্থাৎ সেটি 7 দিনের জন্য। অর্থাৎ আজকে যে অপারেশন হলো এই থেকে আগামী 7 দিন একটি বিশেষ নীতিমালা। সেটি কি? অতিরিক্ত তৈলাক্ত খাবার, যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, ডিমের কুসুম বা ডুবো তৈলে তৈরি করা খাবার খাবে না। তাহলে খাবে কি? কম তৈল, ঝাল, মশলা দিয়ে শাক সবজি, মাছ, মুরগি খেতে পারবে। এ বাদেও সকল ধরনের ফল খেতে পারবে, যদি না তার ডায়াবেটিস থাকে। ডায়াবেটিস থাকলে মিষ্টি ফল খাবে না। পরবর্তীতে আর নিয়মটা কি? যেহেতু প্রত্যেকটা অপারেশনই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হয়েছে, ছোট ছোট ছিদ্র করে, স্টিচটা 7 দিন পরে স্থানীয় একটা ক্লিনিক থেকে কাটিয়ে নেবেন। এরপর থেকে সে আগের খাবারে চলে যাবে। তবে আমরা বলি আগে যেভাবে খাসি, গরু, পোলাও, কোরমা খেত, প্রথম মাসখানেক একটু কমিয়ে খাবে। আগে যদি 10 পিস গরুর মাংস খেত, এখন 5 পিস খাবে। 1 মাস যাওয়ার পরে একেবারে আগের খাবার, আবার আগের খাবারে ফেরত দেবে। অনেকের ধারণা যে পিত্তথলি সার্জারি করার পরে সে জীবনেও পোলাও খেতে পারে না, অনেকেই বলে। টোটালি এটা রং কনসেপ্ট, পুরোটাই ভুল। সবই খেতে পারবে। প্রথম 7 দিন একটু কম খাবে, পরের মাস আরেকটু বেশি খাবে, তারপরের মাস থেকে একেবারেই স্বাভাবিক খাবারে চলে যাবে। আশা করছি আপনারা 6 জন রোগী 6টি প্রশ্ন নিয়েছি, চমৎকারভাবে প্রশ্ন করেছেন। আপনাদের এই আলোচনা বা প্রশ্নের মাধ্যমে আমিও খুব স্বল্প সময়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্ন এবং আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশের যারা বাংলা ভাষায় কথা বলে বা বুঝে, তারা সবাই পিত্তথলি পাথর সংক্রান্ত অনেক বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে এবং জানতে পারবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পিত্তথলি পাথরের বিষয়ে মানুষকে সচেতনতা তৈরি করতে সকলেই সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের অনেক পরিশ্রম করছেন আজকে আপনি সারাদিন আমাদের জন্য।
জি থ্যাংক ইউ বল